শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ, সুন্দর এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে কুশলী মহত আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, চাঁপিলা উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর, নাটোর। আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ, অষ্টম অধ্যায়। আজকে অষ্টম অধ্যায় মানব বসতি সম্বন্ধে আমরা আলোচনা করব। আশা রাখি সবাই আমরা সেটা মনোযোগ সহকারে শুনব এবং কথোপকথন করব। মানব বসতি। মানব বসতি আমরা নিশ্চয় জানি যে মানব জীবনে মানুষকে একটা স্থায়ীভাবে অবস্থান করার জন্য প্রত্যেক মানুষকে জীবন ধারণের ক্ষেত্রে স্থায়ী অবস্থানের প্রয়োজন রয়েছে। এই স্থায়ী অবস্থানের ক্ষেত্রে আমরা যখন কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করি, আমরা যখন কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করি, তখনই সেটাকে আমরা বলবো মানব বসতি। স্থায়ী মানে মানব বসতি হতে হলে অবশ্যই সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এই স্থায়ীভাবে বসবাসের দিক থেকেই, বসবাস করার ক্ষেত্রেই কি হচ্ছে, মানুষের আত্মপ্রকাশ, জীবনের আত্মপ্রকাশ ঘটতে পারছে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করার জন্য এই বসতি অত্যাধিক প্রয়োজন। প্রাকৃতিক অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে প্রকৃতির প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য মানুষ কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন তোমরা জানো যে স্থায়ীভাবে বসবাস না করলে মানুষ তার জীবনে আত্মপ্রকাশ ঘটাতে পারে না, মনোবল সঠিক অটুট রাখতে পারে না। পৃথিবীতে এই মানব বসতি বিভিন্ন প্রকৃতির অবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের দেখা যায়। মেরু অঞ্চলে ওই মানব বসতির অবস্থানটা আলাদা। এস্কিমোরা অর্থাৎ বরফে ঢাকা ঘরে অনেক সময় মেরু অঞ্চলের লোকদের বসবাস করতে হয়। আবার বাংলাদেশের ক্ষেত্রে দেখো, আমরা এই অবস্থানটা হয়তো দেখি, মানব বসতি গড়ে উঠছে কোথাও দোচালা, চৌচালা ইত্যাদিভাবে আমরা লক্ষ্য করি থাকি। এই মানব বসতির ক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে, বিভিন্ন প্রতিকূলের সাথে যুদ্ধ করে মানুষ স্থায়ীভাবে বসবাস স্থাপন করে। বিভিন্ন সুযোগ সুবিধা দিকে লক্ষ্য করে মানুষ বসবাস স্থাপন করে থাকে। আজকে আমরা আরও দেখব
যে মানব বসতি স্থাপনের জন্যে কিছু নিয়ামক আছে। মানব বসতি স্থাপনের জন্যে নিয়ামক আছে। সেই নিয়ামকগুলো সম্পর্কে আমরা আলোকপাত করব। এখন বসতি স্থাপনের নিয়ামক। বসতি স্থাপনের নিয়ামক। মানুষ কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করতে হলে নিয়ামকগুলো অত্যাবশ্যকীয়। এই নিয়ামকের কি কি নিয়ামক রয়েছে সেটা হচ্ছে, প্রথমে হলো নিয়ামকগুলির প্রথম হলো ভূ প্রকৃতি। ভূ প্রকৃতি তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ভূপ্রকৃতির উপর নির্ভর করে এই বসতি স্থাপন করি। সেই ভূপ্রকৃতিটা কেমন, কি ধরনের হতে পারে? ভূপ্রকৃতি সমতল ভূমি যদি হয়ে থাকে তাহলে মানুষ বসবাসের জন্য বেশ উপযোগী হয়। রাস্তাঘাট, ফসল ফলাদি ইত্যাদির ক্ষেত্রে মানুষের জন্য যথেষ্ট সুবিধা সৃষ্টি করে এই ভূপ্রকৃতি। আমরা জানি যে সমতল ভূমির অপেক্ষা, যেমন পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই অঞ্চলে পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলের বসবাসকারী লোকদের থেকে সমতল ভূমির বসবাসকারী লোকদের সুবিধাটা অনেক বেশি। সমতল ভূমিতে রাস্তাঘাট অত্যাধিক সুপ্রসন্ন এবং ভালো, ফসল আদি ভালো। এদের জীবনযাত্রার মানও একটা পরিবর্তনশীল, ভালো লক্ষ্য করা যায়। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে মানুষের বসবাস, মানুষের অবস্থানটা একটু সমতল ভূমি অপেক্ষা অনেক পার্থক্য রয়েছে। তাদের ফসল ফলাদি, জীবনযাত্রা, চলাফেরা, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি অনেকটাই সমতল ভূমি অপেক্ষা ভিন্নতর। এই কারণে ভূপ্রকৃতির উপর নির্ভর করে মানুষ তার বসবাস স্থাপনের চিন্তাভাবনা করে, বসবাস স্থাপন গড়ে তোলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। দ্বিতীয় হচ্ছে পানি ও জলের সহজলভ্যতা। জীবন ধারণের ক্ষেত্রে পানি অত্যাধিক গুরুত্বপূর্ণ সম্পদ। যে কোনো কাজের ক্ষেত্রে পানি আমাদের অত্যাধিক প্রয়োজন। সমতল ভূমিতে যত সহজভাবে আমরা পানি সংগ্রহ করতে পারব, পাহাড়ি অঞ্চলে সেভাবে পানি আমরা সহজলভ্যতা হিসাবে সংগ্রহ করতে পারি না। ফলে সমতল ভূমি অপেক্ষায় পাহাড়ি অঞ্চলের ফসল ফলাদি ইত্যাদি অনেক কম। আবার কৃষি প্রধান দেশ বাংলাদেশের জন্য কৃষি ফসল উৎপাদনের লক্ষ্যে পানীয় জলের প্রয়োজন অত্যাধিক। কারণ আমরা জানি যে কৃষি ফসল উৎপাদন করতে হলে পানির বিকল্প নেই। বিশুদ্ধ পানি আমাদের মানব জীবনের জন্য একটা আল্লাহর নিয়ামক স্বরূপ।
এই কারণে পানি ও জলের সহজলভ্যতা অর্থাৎ পানি ও জল যেখানে সহজভাবে সংগ্রহ করা হয় সেখানেই বসতি গড়ে ওঠে। এবারে আমরা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, মাটি। মানব বসতি স্থাপন করার জন্য মাটির গুরুত্ব অত্যাধিক। কৃষিপ্রধান, বিশেষত কৃষিপ্রধান দেশে মাটির উপর মাটির গুণাগুণের উপরই কৃষি ফসল উৎপাদন হয়ে থাকে। যে মাটির যত উর্বরতা শক্তি বৃদ্ধি, সেই মাটিতে কৃষি সম্পদ বেশি উৎপাদন। মাটির গুণাগুণের উপর নির্ভর করেই মানুষ বসবাস স্থাপন করে থাকে। সাধারণত আমরা দেখি বন্যা কবলিত এলাকায় পলি দ্বারা গঠিত মাটিতে বন্যা নেমে যাওয়ার পরে ফসল ফলাদি ভালো হয়। কেন হয়? বন্যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। ফলে এই অঞ্চলে মানুষ বসবাস করে। সমতল ভূমিতে কৃষি ফসল উৎপাদনের জন্য অত্যাধিক সুবিধার ফলে সমতল ভূমিতে মানুষ বসবাস করতে বা মানব বসতি গড়ে উঠতে আগ্রহ প্রকাশ করে। আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগ কবলিত, যেমন কক্সবাজার, বরগুনা, খুলনা, বরিশাল, পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলের তুলনায় অন্যান্য অঞ্চলগুলোতে কৃষি ফসল উৎপাদন ভালো হয়। এগুলো এই যে বরগুনা, বরিশাল, খুলনা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় অপেক্ষা দুর্যোগবিহীন এলাকায় মানুষ বসবাস স্থাপনের জন্য স্থান নির্দিষ্ট করতে আগ্রহ প্রকাশ করে। কেননা এই অঞ্চলে মাটি উর্বরতার শক্তি বৃদ্ধি, ফলে উর্বরতার কারণে ফসল উৎপাদন অত্যাধিক হয়ে থাকে। ফলে মানুষ উর্বর মাটি গুণাগুণের উপর নির্ভর করে মানুষ বসবাস স্থাপন করে থাকে। চতুর্থ হচ্ছে প্রতিরক্ষা। আমরা নিশ্চয়ই অবগত আছি, জানমালের যেখানে নিরাপত্তা রয়েছে সেখানে মানুষ, যে স্থানটিতে জানমালের নিরাপত্তা লক্ষ্য করা যায় সেখানে মানুষ অবস্থান করতে আগ্রহ প্রকাশ করে। মানুষ প্রাকৃতিক দুর্যোগ, বহিরাশত্র আক্রমণ, পশুদের হিংস্র পশুদের আক্রমণ থেকে রক্ষা পায় এমন স্থানগুলোতেই, অর্থাৎ মানুষের জীবনের নিরাপত্তা রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা যেখানে বেষ্টিত স্থানগুলোতেই
মানুষ বসবাসের জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। এক্ষেত্রে মানুষ সমতল ভূমি বেছে নেয়। ফলে আমরা জানি যে সমতল ভূমির আশেপাশে কৃষি ফসল উৎপাদন অত্যাধিক বেশি হয়। ফলে মানুষ বসবাস স্থাপনের ক্ষেত্রে, মানব বসতি স্থাপনের ক্ষেত্রে সমতল ভূমির আশেপাশে মানব বসতি স্থাপন করতে ইচ্ছাবোধ পোষণ করে থাকে। ফলে এইসব অঞ্চলে মানুষ সমতল ভূমিতে মানুষ বসবাস স্থাপন করে। পঞ্চম হচ্ছে পশুচারণ। পশুচারণ আমরা জানি যে পশুচারণ ক্ষেত্রটা বিক্ষিপ্ত, অর্থাৎ খোলামেলা জায়গায়, অনেক দূরত্ব সম্মিলিত খোলামেলা জায়গায় যেখানে পশু আরামায়েসে চারণ করতে পারবে, চলাফেরা করতে পারে, এইসব অঞ্চলেই পশুচারণ করে হয়ে থাকে। সাধারণত আমরা লক্ষ্য করি যে যেখানে মানব বসতির সংখ্যা কম, অর্থাৎ বিক্ষিপ্ত, যার স্থানে অনেক দূরে দূরে মানব বসতি আছে, এইসব এলাকাটাকে আমরা বলি পশুচারণ এলাকা। অর্থাৎ যেখানে বিক্ষিপ্তভাবে খোলা জায়গা আছে, যেখানে খোলা মেলা জায়গা, সেইখানে বিক্ষিপ্ত ভাবে মানুষ বসবাস স্থাপন করে থাকে। ষষ্ঠ হচ্ছে যোগাযোগ। আমরা জানি একটা দেশের উন্নতির ক্ষেত্রে যোগাযোগ অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশ তত উন্নতি করতে সক্ষম হয়েছে। কেননা আমরা জানি যে দ্রব্য সামগ্রী যত দূরত্ব এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সহজতর হয়, সেখানেই সেই দেশ বা সেই স্থানটি উন্নতি লাভ করে। পার্বত্য চট্টগ্রাম অপেক্ষা সমতল ভূমিতে যোগাযোগ ব্যবস্থা অত্যাধিক সুপ্রসন্ন এবং অত্যাধিক উন্নত ধরনের হয়ে থাকে। ফলে পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ি এলাকা অপেক্ষা সমতল ভূমিতে মানুষ বসবাস স্থাপন করে থাকে বেশি। নদী বিদ্যুৎ অঞ্চলে নদী প্রবাহিত হয়েছে, এই অঞ্চলে মানুষ বসতি স্থাপন করে থাকে। কেন? নদী হতে আমরা জানি যে যোগাযোগের সবচেয়ে সহজলভ্য মাধ্যম হচ্ছে নদীপথ, জলপথ। জলপথে যেমন দ্রব্য সামগ্রী মালামাল এক স্থান থেকে অন্য স্থানে যত সহজে আনা নেওয়া এবং কম খরচে আনা নেওয়া হয়, অন্য কোনো মাধ্যমে সড়ক পথ বলি, বিমানপথ বলি, রেলপথ বলি, অত সহজভাবে আমরা মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনয়ন করতে পারি না। আবার বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বা কৃষিপ্রধান দেশগুলোতে কৃষি ফসলের উন্নতির লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে নদী বিদ্যুৎ অঞ্চলে যোগাযোগ, যেখানে ভালো সেখানে অঞ্চলে মানুষ বসবাস বা বসতি স্থাপন করে থাকে। আজকে আমরা
মানব বসতির নিয়ামক দেখলাম 6টা পয়েন্ট। একটা ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ। এই 6টা পয়েন্ট সম্পর্কে আমরা জেনে গেলাম। আশা করি আমরা আমাদের এই ক্লাসটা আমার সবার কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে ভালো লাগবে। আগামী ক্লাসে আমরা এই 6টা পয়েন্ট সম্পর্কে তোমাদের কাছ থেকে জানব। এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।